দেখো আমাদের আজকের ক্লাস হচ্ছে বাজার বিভক্তিকরণের উপরে। স্যার আপনার ওয়ালপেপারটা সুন্দর। ওয়ালপেপার আমার ছেলে বানায় রাখছে, আমি তো এত কিছু বুঝি না। দেখতে পাচ্ছ না তোমরা? পাওয়ার পয়েন্ট আসছে স্ক্রিনে। জি স্যার। জি স্যার। আজকে আমরা একটু স্লো, যে সব জায়গায় নেটের প্রবলেম আছে। আমরা সরাসরি আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। দেখো আলোচ্য বিষয় হলো, দেখতে পাচ্ছ না, স্ক্রিনশট দিয়ে রাখো। এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চতুর্থ অধ্যায়টা চতুর্থ, মাঝখানে তৃতীয় অধ্যায়টা আমরা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি নিব। যে চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটা দেখো, যে এখান থেকে বাজার বিভক্তকরণ বলতে কি বোঝায়, কার্যকর বাজার বিভক্তকরণ উপাদানগুলো আলোচনা করো, বাজার বিভক্তকরণ প্রক্রিয়ার ধাপগুলো বর্ণনা করো। তিনটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবা। তিনটা প্রশ্নই কিন্তু তোমাকে ইম্পর্টেন্ট হিসেবে দেখতে হবে, তিনটা প্রশ্নই তোমাকে পড়তে হবে। এবং এটা হয় বড় প্রশ্ন থাকবে, নাহলে ছোট প্রশ্ন থাকবে, নাহলে মিলানো থাকবে, বড় ছোট মিলানো থাকবে। তো আমরা বাজার বলতে কি বোঝায় সেটা আগে জানি, তারপরে বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায় সেটা আলোচনা করব। আমরা কিন্তু প্রথম বর্ষে পড়েছি প্রিন্সিপাল অফ সাইড টক করো না, যার সমস্যা প্রয়োজনে স্পিকার অফ করে রাখবা। ছোট বাচ্চা থাকতে পারে, কথা থাকতে পারে, তোমরা সবাই স্পিকার অফ করেই রাখো, দুই একজন খোলা রাখো, যাতে আমার সাথে কমিউনিকেট করতে পারো, কথা বলতে পারো, প্রশ্ন থাকলে করতে পারো। বাজার হচ্ছে সাধারণত বাজারজাতকরণের ক্ষেত্রে বাজার হচ্ছে কোন পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আমরা সবাই জানি বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। এটা বাজারজাতকরণের দৃষ্টিকোণ থেকে। যদি ক্রেতার সমষ্টিকেই বাজার বলে, তাহলে এই ক্রেতাদের চাহিদা, রুচি, পছন্দ কিন্তু আলাদা, তাই না? তাই নাকি? আমরা যে একটা উদাহরণ দেই, যে ধরো কোনো কোম্পানি ছাতা উৎপাদন করবে। ছাতা উৎপাদন করতে হলে তাকে কিন্তু ঢালাভাবে একই ধরনের ছাতা সে যদি উৎপাদন করে, তার ছাতা বিক্রি হবে না। তার কারণ হলো ছাতার যে বাজার আছে, ছাতার যে ক্রেতা আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের হবে। দেখবো যে ছোট যে ক্রেতা আছে, অল্প বয়সী, তাদের জন্য এক ধরনের ছাতা উৎপাদন করতে হবে। যারা কিশোর বা তরুণ আছে, তাদের জন্য এক ধরনের করতে হবে। যারা ইউনিভার্সিটিতে বা কলেজ লেভেলে পড়ে, তাদের জন্য এক ধরনের করতে হবে। যারা চাকরি করে, তাদের জন্য এক ধরনের করতে হবে। যারা প্রৌঢ় বা মাঝ বয়সী, তাদের জন্য এক ধরনের করতে হবে। তার মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের বাজার আছে। এই বাজার প্রত্যেকটা এই বাজারকে প্রত্যেক বাজারে তাদের চাহিদা, পছন্দ এবং বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করাকে কি বলে? বাজার বিভক্তিকরণ বলে। তাহলে আমরা বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায় যদি এক কথায় বলি, কে পারো একটু বলো তো? কে বলতে পারবে একটু বাজার বিভক্তিকরণটা কি? কে পারবে? স্যার, বিভিন্ন ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রয়ের মাধ্যমে যে বাজার সৃষ্টি করা হয়, তাই হচ্ছে বাজার। ভেরি গুড। বিভিন্ন ভোক্তা বলতে আমরা ভোক্তা তো অবশ্যই বলবো, কিন্তু এখানে বাজার কথাটাই আমরা উল্লেখ করব। বিভিন্ন ক্রেতা বা বাজারের আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী একটি সামগ্রিক বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে কি বলে? বাজার বিভক্তিকরণ বলে। ভাগ করা কে বাজার বিভক্তিকরণ বলে। দেখো যে প্রথম প্রশ্ন আছে 1 নাম্বার, বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? এখানে ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং একটা সংজ্ঞা দিয়েছি। দেখো, ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং, মার্কেটিং এর সব ক্ষেত্রেই কিন্তু ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর সংজ্ঞা আছে। এখানে
Market segmentation is the dividing a market into distinct groups with distinct needs, characteristics, or behavior who might require separate products or marketing mixes. অর্থাৎ বাজার বিভক্তিকরণ হচ্ছে স্বতন্ত্র প্রয়োজন, বৈশিষ্ট্য অথবা আচরণের ভিত্তিতে একটি বাজারকে কতিপয় স্বতন্ত্র ক্রেতা দলে বিভক্ত করা, যাদের পৃথক পণ্য বা বাজারজাতকরণ মিশ্রণ প্রয়োজন হতে পারে। তাহলে বাজার বিভক্তিকরণ হচ্ছে স্বতন্ত্র প্রয়োজন, বৈশিষ্ট্য অথবা আচরণের ভিত্তিতে একটি বাজারকে কতিপয় স্বতন্ত্র ক্রেতা দলে বিভক্ত করা, মানে আলাদা আলাদা ক্রেতা দলে বিভক্ত করা, যাদের পৃথক পণ্য বা বাজারজাতকরণ মিশ্রণ প্রয়োজন হতে পারে। এই আলাদা আলাদা ক্রেতাদের কি লাগবে? পৃথক পণ্য লাগতে পারে অথবা বাজারজাতকরণ মিশ্রণের যে কৌশল সেটা লাগতে পারে। বাজারজাতকরণ মিশ্রণ কয়টা বলতো? বলতো কয়টা মিশ্রণ আছে? বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কয়টা? এখন বই দেখা দেখে শুরু হয়েছে, মার্কেটিং মিক্স বল। চারটা। কি প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, এটা কি ফোর্থ ইয়ারে যা ভাইবে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে কি না? জি স্যার। ভাইবেতে বসো, তখন বুঝবা যে কোর্স টিচাররা চেনে কিনা, তখন বুঝবা কোর্স টিচারদের কথা। এক্সপার্টের তো চিনবাই, কোর্স টিচারদেরও চিনবা। আজকে তোমরা মার্কেটিং মিক্স বলতে পারো না, বই খোলো না, কেউ বই খোলো না, রীতিমতো বাসায় পারতাম বলো নাই, বললো না, যে কেউ পারবে বলবে স্যার আমি বলি। এই বলো, এই প্রিয়া বলো, চারটা প্রোডাক্ট প্রাইস, প্রমোশন আর প্লেস। প্রমোশনের উপাদানগুলো বলো, প্রিয়া বলো। পারবো না। প্রমোশনের মিক্স আছে, এই প্রমোশনের মিক্স আছে, আছে না? জি স্যার আছে। একটা বলো, একটা প্রমোশনের যে উপাদান আছে একটা বললে আমি তোমাকে একেবারে ভাই যাও সর্বোচ্চ নাম্বার দিয়ে দেবো, যেহেতু তুমি বলছো। প্রমোশন প্রসারের কার্যাবলী, প্রসার যে হাতিয়ার গুলো আছে, হাতিয়ার আমি আরো ক্লিয়ার করে বলে দিলাম। প্রমোশন স্যার বিজ্ঞাপন। ভেরি গুড। কে বলছে? কলি বলছে। হ্যাঁ, বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, বিক্রয় প্রসার, প্রত্যক্ষ বাজারজাতকরণ। মনে নাই? একটার সাথে আরেকটা রিলেটেড। ক্লাস নিলে তোমরা কনসেন্ট্রেট থাকো না, বইটা খুলে দেখো না, শুধু মানে কি আছে ক্লাসের জন্য ক্লাস। কেন ডিসকাস করো? তুমি ফোর্থ ইয়ারে পড়ো, তুমি কাল দিন বাদে একটা কলেজে লেকচার দিবা, সরকারি কলেজে যদি চাকরি হয়ে যায় হাবার মতো বসে থাকবে, যা ওখানে লেকচার দিতে পারবা? তো হতে পারে না তোমার কালকে চাকরি, কলেজ চাকরি হইতে, আমাদের কলেজে হয়ে যেতে পারে। তুমি কি মনে করছো মাস্টার্স হয়ে যাবে দুদিন পরে? তাহলে বাজার বিভক্তিকরণ আমরা বুঝলাম যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন বাজারকে আলাদা আলাদা ভাগ করে স্বতন্ত্র পণ্য এবং বাজারজাতকরণ কৌশল প্রয়োগ করাকে কি বলে? বাজার বিভক্তিকরণ বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? রেসপন্স কর। আচ্ছা, এইবার দ্বিতীয় প্রশ্ন কি হলো? দ্বিতীয় প্রশ্ন, কার্যকর বাজার বিভক্তিকরণ করতে হলে কতগুলো উপাদানের থাকতে হয়? মানে সঠিকভাবে কার্যকর মানে কি? সঠিকভাবে বাজারকে যদি আমি ভাগ করতে চাই তাহলে কিছু উপাদান ওই বাজারে থাকতে হবে, নাইলে ভাগ করা যাবে না। এই তো কথা। তো আমাদের এখানে 5টা উপাদান আছে, লিখে নিতে পারো। আমি এই ক্লাসটা ব্যাকআপও দেবো, বইতেও আছে। 5টা উপাদান তোমরা একটু লিখেই নিতে পারো। কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত বা কার্যকর বাজার বিভক্তিকরণের উপাদানগুলো বা কার্যকর বাজার বিভক্তিকরণের মানদণ্ড, এই ধরনের থাকতে পারে। এখানে কিন্তু কি আছে? কার্যকর বাজার বিভক্তিকরণের উপাদানগুলো। প্রশ্ন এরকমও থাকতে পারে, আমাদের মধ্যে শর্তাবলী আছে, শর্তাবলী থাকতে পারে, পূর্ব শর্ত থাকতে পারে, পূর্ব শর্ত থাকতে পারে। মানে সঠিকভাবে উপাদানগুলো বলেন। আমি বলবো, আমি অস্থির হই না। কার্যকর বাজার বিভক্তি, এই প্রশ্নটা কিভাবে থাকতে পারে সেটাকে বলছি। কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত, উপাদানগুলো বা মানদণ্ড, যেভাবেই থাকুক তোমরা এটা অ্যান্সার করবা। এখন বলছি 1 নম্বর হলো পরিমাপযোগ্য। লিখেছো? জি স্যার। 2 নম্বর লেখো পর্যাপ্ততা।
পর্যাপ্ততা লিখেছো? 3 নম্বর লেখো প্রবেশযোগ্যতা। চার নম্বর লেখো পৃথকীকরণ যোগ্যতা। 3 নম্বর কি লিখেছো? প্রবেশযোগ্যতা লিখেছো? জি স্যার। 4 নম্বর লেখো পৃথকীকরণ যোগ্যতা। প্রত্যেকটির ব্যাখ্যা দিব আমি। লিখছো? 5 নম্বর লেখো হলো কার্যোপযোগিতা। কার্যোপযোগিতা লিখেছো? জি স্যার। তাহলে আমরা যদি একটি সঠিক বাজারকে স্যার একটু বিভক্তিকরণ, 4 নম্বরটা পয়েন্ট আবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো। 4 নম্বর হলো পৃথকীকরণ যোগ্যতা, মানে আলাদা করার যোগ্যতা থাকতে হবে। একটা বাজার থেকে আরেকটা বাজার আলাদা করা যোগ্যতা, পৃথকীকরণ, পৃথক করার যোগ্যতা। বুঝতে পেরেছো? এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই প্রশ্নটা দিয়ে দিবে, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে এটা ফাইনালের জন্য। কার্যকর বাজার বিভক্তিকরণ পূর্ব শর্ত উপাদানগুলো আলোচনা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইটা আমরা প্রথমত হলো যে বাজার যদি ভাগ করতে হয়, সঠিকভাবে ভাগ করতে হলে প্রথমত পরিমাপ করার যোগ্যতা থাকতে পারে, হবে, মানে ওই বাজারটা পরিমাপ করার ক্ষমতা থাকতে পারে। এমন বাজার ভাগ করা যাবে না যেটা, এমন বাজারকে কখনোই ভাগ করা যেটা পরিমাপ করাই যায় না। যেমন পৃথিবীতে চালের বাজার, এইটা ভাগ করে কিন্তু বিভক্তিকরণ করা কঠিন। যদি এখন কিছু কিছু চাউল আমরা ভাগ করে পাচ্ছি, পণ্য পাচ্ছি না, চাউল, মোটা চাউলের বাদে অনেক ধরনের চাউল পাচ্ছি। তো এইরকম বিপুল পরিমাণ বাজার যেখানে থাকে, সেই বাজারটা সাধারণত ভাগ করা হয় না, ঢালাওভাবেই পণ্য বাজারে দেওয়া হয়। তো এমন বাজার হলে হবে না যে বাজারকে অবশ্যই পরিমাপ করার যোগ্যতা থাকবে না। যদি পরিমাপ করার যোগ্যতা থাকে, যে মানে হিসাবের মধ্যে আনা যায়, এই বাজার কি বিভক্তিকরণ করা যেতে পারে। তাহলে কার্যকর বাজার বিভক্তিকরণের প্রথম শর্ত কি হচ্ছে? এই বাজারটাকে পরিমাপ করার কি থাকতে হবে? যোগ্যতা থাকতে, পরিমাপ করার সক্ষমতা থাকতে হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এইবার 2 নম্বর যা হলো পর্যাপ্ততা। পর্যাপ্তটা হলো যে আমরা প্রথমে বললাম যে বাজার এত বড় হলে চলবে না, আবার এখানে বলছি যে আবার বাজার এত ছোট হলেও হবে না, যে বাজারে বাজারজাতকরণ কার্যক্রম চালালে কোম্পানির লাভ হয় না। অর্থাৎ এমন বাজার হতে হবে যেখানে কোনো প্রতিষ্ঠান যদি তার বাজারজাতকরণ কার্যক্রম চালাতে চায়, তার কর্মী বাহিনী নিয়ে কাজ করতে চায়, তাহলে সেখান থেকে সে কর্মী বাহিনী নিয়ে কাজ করে সে মুনাফা নিয়ে আসতে পারবে। এরকম পর্যাপ্ত সংখ্যক ক্রেতাও থাকতে হবে। বাজার মানে তো ক্রেতা, তাই তো? মার্কেটিং আমরা কি বলছি যে বাজার অর্থে হলো ক্রেতা। তার মানে ক্রেতার সংখ্যা এমন কম হলেও আবার হবে না যেটা এখানে বাজারজাতকরণ কার্যক্রমই চালানো যায় না। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কি থাকতে হবে? কি থাকতে হবে প্রিয়া? কি থাকতে হবে? পর্যাপ্ত না, পর্যাপ্ত পরিমাণ ক্রেতা থাকতে হবে। আমার কথার অর্থ বুঝতে হবে, ক্রেতা থাকতে হবে, নাইলে তো তুমি এখানে এখানে বাজার বলছি, বাজারই তো ক্রেতা। তো পর্যাপ্ত ক্রেতা যদি না থাকে, সেই বাজার তো কাজ করা যাবে না। অর্থাৎ বাজার বিভক্তিকরণের অন্যতম আরেকটি শর্ত হচ্ছে পর্যাপ্ততা বা পর্যাপ্ত পরিমাণ ক্রেতা থাকার সক্ষমতা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। প্রত্যেকটা এই 5টা পয়েন্টই কিন্তু আমি লেকচার শেষেই ধরবো, আমি বোঝার চেষ্টা করো। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো প্রবেশযোগ্যতা। প্রবেশযোগ্যতাটা এরকম, আমার বাজার পরিমাপ করার যোগ্যতা আছে, আবার তোমার পর্যাপ্ততা আছে, কিন্তু বাজারটা এমন
যেখানে প্রবেশ করার সক্ষমতা নাই, অর্থাৎ বাজারে ক্রেতাও আছে কিন্তু সেখানে প্রবেশ করার সক্ষমতা যদি না থাকে সেটাকে আমরা কার্যকর বাজার বিভক্তিকরণ বলবো না। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, এখন মহাকাশে ভ্রমণ করে, মহাকাশ ভ্রমণ করে, তাই না? ভ্রমণ করার যে বিভিন্ন নাসায় যাচ্ছে, যে তো এমন যাত্রী নিয়ে যাচ্ছে মহাকাশে, ভ্রমণ করে নিয়ে আসবে, এত টাকা নেবে। সেই প্রোডাক্টটা, সেই ভ্রমণের যে টিকিট, এটাও তো প্রোডাক্ট, তাই না? কি এটা এটা কি প্রবেশ করার মতো সব কোম্পানির সম্ভব আছে? বাংলাদেশ বা অনেক দেশে দেখবে যে এটা সম্ভব হবে না। তার মানে যে বাজার হবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সেই বাজারে প্রবেশ করার মতো সক্ষমতাও থাকতে হবে কোম্পানির। প্রবেশ করার মতো কি করতে হবে? প্রবেশ যোগ্যতা থাকতে হবে। এটা হলো বাজার বিভক্তিকরণের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত, যে বাজার বিভক্তিকরণ করতে হলে ওই বাজারে প্রবেশ করার যোগ্যতা থাকতে হবে। বুঝতে পেরেছো প্রিয়া, কলি, জি স্যার। পাপিয়া? জি স্যার। আচ্ছা, এখন জি স্যার। 4 নাম্বারটা কি রে? পৃথকীকরণ। এখন হলো পৃথকীকরণ যোগ্যতা। বাজার বিভক্তিকরণের ফলে যে সমস্ত উপবিভাজিত বাজার হবে, মানে ছোট ছোট বাজার হবে, সেই বাজারগুলো অবশ্যই একটি অন্য থেকে পৃথক হবে, পৃথকীকরণ যোগ্যতা থাকতে হবে। যেমন আমি ছাতার কথা বলেছি, এখন ছাতা যদি ছোটদের জন্য, তোমরা দেখবে যে এমন ছাতা হয় সেখানে রঙিন কাপড় থাকে, কার্টুনের ছবি থাকে। আবার অপেক্ষিত যারা চাকরি করে বা স্কুল কলেজে চাকরি করে, কি স্কুল কলেজে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটি পড়াশোনা করে, তাদের কিন্তু ছাতার ডিজাইন, চাহিদা, রং সবকিছু আলাদা হবে। এই যে আলাদা বাজারে ভাগ করা, এটা সম্পূর্ণ পৃথকীকরণের যোগ্যতা থাকতে হবে। সম্পূর্ণ উপজাতি বা ছোট ছোট বাজারগুলো আলাদা করার সক্ষমতা থাকতে হবে। আলাদা ভাবে যদি বোঝা যায় যে আমি ছাতা তৈরি করলাম এটা ছোটদের জন্য, আবার এই ছাতা তৈরি করলাম ডাবল ফোল্ডিং, এটা যারা কলেজ ইউনিভার্সিটি পড়ে অথবা চাকরি করে তাদের জন্য। তোমরা দেখবা ছোট বাচ্চারা ছাতা ইউজ করলে তারা শুধু কালারফুল জিনিস পছন্দ করে, কালারফুল কাপড়, কার্টুনের ছবি। আবার যারা ইউনিভার্সিটিতে পড়ে, তোমাদের কথাই বলি, তোমাদের ছাতাটা প্রয়োজন, কিন্তু ছাতাটা এমন জায়গায় রাখতে চাও যে ছাতাটা কোনো মতো একদম ভ্যানিটি ব্যাগের এক কোণে যদি পড়ে থাকে তাহলে তোমাদের সুবিধা। তার মানে ওইটার প্রয়োজনীয়তা তোমাদের আছে, কিন্তু ওইটা বহন করার মতো মন মানসিকতা তোমাদের কম আছে। তার মানে তোমরা সবসময় ডাবল ফোল্ডিং ছাতা তোমরা ইউজ করতে রাজি থাকবে। এটা কিন্তু আমার কথা না, এটা গবেষণার কথা। হ্যাঁ, আবার যারা দেখবা যে মাঝ বয়সী যারা ছাতা ইউজ করে, তারা বিশাল কাঠের ডান্ডালা ছাতা ইউজ করবে। তার কারণ তারা যখন বৃষ্টিতে হাঁটবে তখন ওই ছাতাটাকে লাঠি হিসেবে ব্যবহার করবে। এই যে বাজারের যে আলাদা আলাদা বাজার, তার পৃথকীকরণ যোগ্যতাও বাজার বিভক্তিকরণের অন্যতম কি শর্ত, পূর্ব শর্ত বা উপাদান। সবশেষ কি 5 নম্বর? কার্য উপযোগিতা। এখন আমরা প্রথমত কি করলাম? পরিমাপ করলাম। দ্বিতীয়ত পর্যাপ্ত বাজার থাকলো। তৃতীয়ত প্রবেশও করতে পারলাম। চতুর্থ হলো পৃথকীকরণ যোগ্যতা আছে। এইবার হলো এমন বাজার করতে হবে যেখানে কাজ করার মতো সক্ষমতা থাকতে হবে। কাজ করা মানে কোম্পানি তাদের বিক্রয় বাহিনী নিয়ে এমন বাজার অংশকে আকর্ষণ করতে সক্ষম এমন কর্মসূচি প্রণয়ন করার সুযোগ থাকতে। যেমন একটি ক্ষুদ্র বাজারকারী প্রতিষ্ঠানকে যদি অনেকগুলো বাজার অংশে বিভক্ত করা হয়, তবে এর সীমিত স্টাফ সংখ্যার কারণে প্রতিটি অংশের জন্য আলাদা বাজারকরণ কর্মসূচি উন্নয়ন বিফল প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এইটা হলো, আমি ক্লিয়ার বলছি, জিনিসটা হলো এরকম কার্যপযোগিতা। যদি ছোট বাজারটাকে এমন ছোট করা যাবে না, যেমন বাজারকরণ যে মিশ্রণ আছে সেই মিশ্রণের 4টে মিশ্রণ নিয়েই তার কর্মী বাহিনী নিয়ে কাজ করা অসুবিধা হয়। তার মানে ওই পর্যাপ্ততার কথাটাই ঘুরে ফিরে আসছে। পর্যাপ্ত ক্রেতা থাকলে যাতে কাজ করা কোম্পানি তার কর্মী বাহিনী এবং মিশ্রণ যে কৌশল আছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টে কৌশল সমন্বিতভাবে প্রয়োগ করতে পারে এমন কার্য উপযোগিতা থাকতে হবে বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত হিসেবে। তো আমরা 2 নম্বর ক্লিয়ার হয়েছি। বাজার বিভক্তিকরণ কি? জি স্যার।
পাপিয়া বলো বাজার বিভক্তিকরণ কি, এক লাইনে বলো। পারবা? পাপিয়া শুনতে পাচ্ছ? পাপিয়া শুনতে পাচ্ছ? জি স্যার, আমি ওই জিয়াটা বলতে পারতেছিলাম স্পিকারটা। এক লাইনে বলতে পারবা বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? না স্যার। কে পারো? এক স্যার লাইনে বাজার স্যার কে পারবে বলো? বৃহদায়তনে বাজার কে তার বৈশিষ্ট্য এবং আচরণগত ভাবে অনুযায়ী আলাদা আলাদা বা ছোট ছোট দলে ভাগ করাকে বাজার বিভক্তিকরণ বলা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, একেবারে তোমার 100% ইসের কথা বলছো, কি বলবো, বইয়ের ভাষায়। বইয়ের ভাষায়। হ্যাঁ, স্যার বাজার বিভক্তিকরণ হলো বইয়ের ভাষায়। তো এইটাই তোমরা সবাই জানো, তো এটা আরো তুমি নিজের মতো করে বললে আরো ভালো লাগতো। যাই হোক, এখন 3 নম্বর প্রশ্নে আমরা যাবো, বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার ধাপগুলো। এখানে ছোট ছোট বাজার বিভক্তিকরণ কয়টা ধাপে বিভক্তিকরণ করা হয়। 1 নম্বর হলো প্রয়োজন ভিত্তিক বিভক্তিকরণ, ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী ভাগকরণ করা হয়ে থাকে। এটা কিন্তু একেবারে সংক্ষেপেই আমি বলবো, তোমরা এটা ডিটেল লিখবা। 2 নম্বর হলো তোমার শনাক্তকরণের ভিত্তিতে বিভাজন। শনাক্তকরণ হচ্ছে প্রতিটি প্রয়োজন ভিত্তিক বিভক্তিকরণ থেকে ক্রেতারা কোন ডেমোগ্রাফির, তাদের জীবনধারা, তাদের পণ্য ব্যবহারের হার। প্রথমটা তুমি কি বললেন? প্রথমটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক শনাক্তকরণ, ক্রেতাদের প্রয়োজন কি তার ভিত্তিতে শনাক্তকরণ হয়, প্রয়োজন ভিত্তিক। 1 নাম্বার লিখেই নাও তোমরা, বরং প্রয়োজন ভিত্তিক শনাক্তকরণ। লিখতেছি। হ্যাঁ লেখো, লিখেই নাও। স্যার এটা কি 3 নম্বরের অ্যান্সার? হ্যাঁ, 3 নম্বরের অ্যান্সার। 1 নম্বর লিখছো প্রয়োজন ভিত্তিক শনাক্তকরণ। স্যার শনাক্তকরণ না বিভক্তকরণ? এখানে কি বিভক্তিকরণ নাই তো, ধাপ হলো বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার ধাপ। তোমাকে প্রথম হলো যে বিভক্তিকরণ করতে হলে কি ধাপে, আগে প্রয়োজন ভিত্তিক তোমাকে শনাক্তকরণ করতে হবে, কি চাচ্ছে বাজার, কি চাচ্ছে। বুঝো নাই? বুঝতে পেরেছো প্রিয়া? বুঝতে পেরেছো? জি স্যার। 2 নম্বর লেখো শনাক্তকরণের ভিত্তিতে বিভাজন, এটা 2 নম্বর ধাপ। হুম। জি স্যার। 3 নম্বর হলো আকর্ষণীয়তার ভিত্তিতে বিভাজন। স্যার স্যার শনাক্তকরণ শনাক্তকরণের ভিত্তিতে বিভাজন, শনাক্তকরণের ভিত্তিতে বিভাজন। স্যার 3 নাম্বার। 3 নম্বর হলো আকর্ষণীয়তার ভিত্তিতে বিভাজন। আকর্ষণীয় আকর্ষণীয়তার ভিত্তিতে বিভাজন। আকর্ষণীয়তার ভিত্তিতে বিভাজন লিখেছো? জানি না, আমি কথা বলো না। হ্যাঁ 4 নম্বর লেখো মুনাফা লভ্যতার ভিত্তিতে বিভাজন। মুনাফা লভ্যতার ভিত্তিতে বিভাজন। স্যার মুনাফা মুনাফা লভ্যতার ভিত্তিতে বিভাজন। মুনাফা লভ্যতার ভিত্তিতে বিভাজন লিখেছো? স্যার 5 নম্বর লেখো অবস্থান গ্রহণের ভিত্তিতে বিভাজন। অবস্থান গ্রহণের ভিত্তিতে বিভাজন। অবস্থান গ্রহণের ভিত্তিতে বিভাজন। 6 নম্বর 6 নম্বর লেখো মূল্যায়নের ভিত্তিতে বিভাজন। মূল্যায়নের ভিত্তিতে বিভাজন লিখছি স্যার। লিখেছো?
7 নম্বর লেখো বাজারতন মিশ্রণ কৌশলের ভিত্তিতে বিভাজন। বাজারতন মিশ্রণ কৌশল লেখো, তাইলেই হবে। বাজারতন মিশ্রণ কৌশল। ওইটার ভিত্তিতে বিভাজন লেখা লাগবে না। তোমরা লেখো বাজারতন মিশ্রণ কৌশল লিখলেই হবে। হ্যাঁ, তা আমি একেবারে এক লাইন করে এই ধাপগুলো বলে দিব। এখানে বইতে খুব ব্যাখ্যা দেওয়া নাই, কিন্তু তোমার ইম্পর্টেন্ট। 1 নম্বর কি বলেছিলাম? প্রয়োজন ভিত্তিক শনাক্ত। প্রয়োজন ভিত্তিক প্রয়োজন শনাক্তকরণ। প্রয়োজন প্রয়োজন ভিত্তিক বিভক্তিকরণ। শনাক্ত মানে বিভক্তিকরণ। বিভাজন মানেই তো বিভক্তিকরণ। প্রথমটা লিখছি বিভক্তিকরণ, তারপরে তোমার বিভাজন, এই তো। তো প্রয়োজন জি হলো স্যার। যে ক্রেতাদের প্রয়োজন কি সেটার দিকে লক্ষ্য করে বাজারকে ভাগ করা হয়ে থাকে। 2 নম্বর হলো শনাক্তকরণের ভিত্তিতে বাজারকে কিভাবে শনাক্তকরণ বা চিহ্নিতকরণ করা হয়ে থাকে। যেমন অঞ্চল ভিত্তিক বাজার, যে দক্ষিণ অঞ্চলের এই ক্রেতারা এই ভোগ করে। দক্ষিণ অঞ্চলের সাধারণত দেখবা যে মাছের যদি বাজারে দক্ষিণে এরা সামুদ্রিক মাছ খায়, তাহলে অঞ্চল ভিত্তিক বিভক্তিকরণ হইতে পারে। তারপর জীবনধারা, এখন উত্তর অঞ্চলে যদি বলো যে কুড়িগ্রাম মঙ্গা, তো ওখানে দামি জিনিস নিয়ে গেলে বিক্রি হবে না, এটা জানে। জীবনধারা, তারা গরিবানা হালাতে বসবাস করে, জীবনধারা অনুযায়ী বিভক্তিকরণ হইতে পারে। তার মানে শনাক্তন কি দ্বারা শনাক্তকরণ হচ্ছে তার ক্ষেত্রে বিভক্তিকরণ হতে পারে। 3 নম্বর হলো আকর্ষণীয়তার ভিত্তিতে বিভাজন। বাজারটা কত সুন্দর আকর্ষণীয়, মানে বাজার প্রবৃদ্ধি কি, এখানে লাভজনকভাবে ব্যবসা করা যাবে, স্ট্যান্ডার্ড ক্রেতা আছে, হ্যাঁ, শিক্ষিত ক্রেতা আছে, আকর্ষণীয় একটা বাজার, তার ভিত্তিতে বিভাজন করা যেতে পারে। যেমন ঢাকা শহরের ক্রেতারা, এখন স্বর্ণের বাজার যদি তুমি খুব দামি দোকান মফস্বলের কোনো জায়গায় দাও, সেটা বিক্রি না হইতে পারে। দেখবা যে ধনিক শ্রেণী কোথায় বসবাস করে, স্ট্যান্ডার্ড ক্রেতা কোথায় বসবাস করে, বা ভালো গাড়ির জন্য তুমি মফস্বলে নিলে বিক্রি হবে না। তার মানে হচ্ছে কোথায় আকর্ষণীয় বাজার আছে তার ভিত্তিতে বিভাজন করা হতে পারে। আকর্ষণীয়তাটা কি আমি বুঝতে পারলাম? 4 নম্বর হলো মুনাফার ভিত্তিতে বিভাজন। এইটা হলো মুনাফা এবং আকর্ষণীয়তা অনেকটা রিলেটেড। আকর্ষণীয় বাজার হলে সেখানে মুনাফা বেশি হবে। তো বাজারজাতকারী চিন্তা করবে যে মুনাফা কোথায় বেশি হয় তার ভিত্তিতে হইতে পারে, বা কোথায় কম হয় তার ভিত্তিতে হইতে পারে। শুধু বেশি হলে যে তা না, 2 ভাগেই ভাগটা হইতে হবে, কিন্তু উদ্দেশ্য হলো মুনাফার ভিত্তিতে। এখন চিন্তা করলে যে শহর অঞ্চলে যে ক্রেতা ভাগ করা হলে এখানে মুনাফা বেশি হবে, বা গ্রাম অঞ্চলে বাজারকে ভাগ করলে সেখানে মুনাফা কম হবে। অর্থাৎ ভিত্তিটা কি হবে? মুনাফা। সেখানে কম হতে পারে, বেশি হইতে পারে। ক্লিয়ার? 5 নম্বর হলো অবস্থান গ্রহণের ভিত্তিতে বিভাজন। আমরা কাকে ভাগ করছি? বাজারকে ভাগ করছি, তাই তো। অবস্থান গ্রহণটা কি? অবস্থান গ্রহণ এক কথায় বলি, এই অবস্থান গ্রহণ তোমাদের ভাইবাও ধরবে। অবস্থান গ্রহণ হলো কোন কোম্পানির পণ্য সম্পর্কে ক্রেতার মনোভাব, পারসেপশন, তাই না? তাহলে মানে যে পারসেপশন মানে কি দৃষ্টিতে দেখে, পণ্যটা সম্পর্কে ভালো দৃষ্টিতে দেখে, তাহলে পারসেপশনটা ভালো, তাই না? কি যে ইউনিলিভারের পণ্য ভালো, এটা দেখবে ইউনিলিভার কোম্পানি, তাহলে চিন্তা করবে যে আমার পণ্যের অবস্থান ক্রেতাদের মনে কি হাই, অনেক হাই, যে ভালো, বিনা বাক্যে আমার পণ্য চায়। তার মানে যে কোম্পানি তার বাজার ভাগ করবে, সে তখন তার পণ্যটা ক্রেতাদের মনে কোন অবস্থানে আছে তার ভিত্তিতে ভাগ করতে পারে। বুঝতে পেরেছি আমি? প্রিয়া, বুঝতে পেরেছো? 6 নম্বর হলো মূল্যায়নের ভিত্তিতে বিভাজন। মূল্যায়নটা হলো যে আমরা এতগুলো ভাগে ভাগ করছি, এইবার আসবো মূল্যায়ন, ইভ্যালুয়েশনে আসবো, যে মূল্যায়ন করে আকর্ষণীয়তা অনুযায়ী আমি মুনাফা পেয়েছি কিনা, বা কম আকর্ষণীয় বাজার ধরছি কিন্তু সেখানে যদি মুনাফা বেশি হয়, হতেই পারে, তাহলে সেই মূল্যায়নের ভিত্তিতেও কিন্তু একটা বাজার বিভক্তিকরণ করা যেতে পারে। যে আমি মূল্যায়ন করে দেখলাম যে যেখানে আমি কম আকর্ষণীয় ভাবছিলাম যে বাজারটা, আসলে সেখানে ভালোই মুনাফা হয়েছে, তাহলে সেটা কিন্তু আবার আকর্ষণীয় বাজারের মধ্যে চলে আসবে। তার মানে একটা পর্যায়ে যে বাজারগুলোকে মূল্যায়ন করার পরে আবার বিভাজন করা হয়ে থাকতে পারে।
7 নম্বর কি হলো, বাজারজাতকরণ মিশ্রণ কৌশলের ভিত্তিতে। তার মানে হলো বাজারজাতকরণ মিশ্রণের সকল উপাদান কিভাবে ব্যবহার করা যায়। উপাদান কয়টা? 4টা। সময় 2 মিনিট আছে, এর আগে আমি শেষ করে দিব। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই কৌশলগুলো সুন্দরভাবে কিভাবে প্রয়োগ করা যায় তার ভিত্তিতেও বিভাজন করা হতে পারে। তার মানে আমরা কয়টা? 7টা পেলাম। বাজার বিভক্তিকরণ কি জানলাম, কার্যকর বাজার বিভক্তিকরণ উপাদানগুলো কি কি আলোচনা করলাম, আর সবশেষে বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার ধাপগুলো আমরা আলোচনা করলাম। তা আজকে এই পর্যন্তই। নেক্সট একটা ক্লাসে আমি 2-3 চ্যাপ্টারের প্রশ্ন দিব, তোমরা প্রশ্নগুলো লিখে নিবা ফাইনালের জন্য। বুঝতে পেরেছো? প্রশ্নগুলো লিখে নিবা, আর মিস করবা না ক্লাস। করবা, আমি শেয়ারিং থেকে বের আসছি, মিস করবে না ক্লাসগুলো। তোমাদের আজকে কিন্তু উপস্থিতি কম, মাত্র 24 জন। 30 জন থাকো, 24 জন কেন? স্ক্রিনশট দিয়ে কে কে নাই আমি দেখবো।